নিঃশ্বাস এই শব্দ যে আমাকে মাতাল করে দেয়। ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হিরোইন, অনলি আই কনসিউম ইউ। নূর সাথে সাথে জিজ্ঞাসা করলো। মানে? সাদাফ মুচকি হাসলো, তারপর বলল, আজকে সারাদিনের মানে খুঁজে বের করবি, খুঁজে তারপর আমাকে জানাবি। কি বুঝতে পেরেছিস? নূর সরল মনে প্রশ্ন করলো। যদি বুঝতে না পারি? সাদাফ হাসলো, হেসে বলল। তাহলে আই উইল কনসিউম ইউ। নূর বলল। আর যদি পারি? সাদাফ আবারও বলল। তাহলে আই উইল কনসিউম ইউ। আচ্ছা এখন ঘুমা, সারা রাত জেগেছিলে, আমিও ঘুমাবো। ঘুম থেকে উঠে ফোন দেবে, কেমন? বলল সাদাফ। নূর ঠিক আছে বলে ফোন রেখে দিল। ফোনটা বালিশের পাশে রেখে ফোনের স্ক্রিনে একবার হাত দিল। আজ রাতে ফোনের স্ক্রিনে সাদাফের ছবি সেভ করেছে নূর। সাদাফের ছবিটা দেখতে দেখতে নূর ঘুমিয়ে গেল। আসলেই সারা রাত চোখের পাতা এক করেনি নূর, ঘুমাতে পারেনি। বারবার শুধু সাদাফের কথাই চিন্তা হচ্ছিল। যখন কাছে ছিল তখন আসলে বুঝতে পারতো না, কিন্তু একটু দূরে গিয়েছে এখন যেন বুঝতে পারছে। চাইলেই পাশের ঘরে আর সাদাফ ভাইকে এক সপ্তাহের জন্য পাওয়া যাবে না। নূরের এই চিন্তাটাই যেন কেমন মনের ভিতরে বিচ্ছে বারবার। সকাল 10টা, নূর এখনও ঘুম থেকে ওঠেনি। স্কুল ছিল, সাদাফ নেই, তাই আজ যাবে না। কাল থেকে ড্রাইভার নিয়ে যাবে। নরিন আফরোজ নূরের দরজা নক করছে, খুলছে না। নূর এখনও ঘুম, এমন গভীর ঘুমিয়েছে টেরই পাচ্ছে না কেউ যে দরজা নক করছে। সামিহা বেগম বলল। কি হয়েছে ভাবি? নরিন আফরোজ বলল। দেখ না, নূরকে এত ডাকছি উঠছে না। ও তো এরকম করে ঘুমায় না। সামিহা বেগম বলল। হয়তো তাহলে রাত জেগেছে। নরিন আফরোজ বলল। ঠিক আছে, তাই বলে এত ঘুমাবে? মনে তো হচ্ছে সারা রাত ঘুমায়নি। কথাগুলো পাশ থেকে শুনতে পেল হুমায়ুন রহমান। হুমায়ুন রহমান তো জানে নূর কেন ঘুমায়নি সারা রাত, অন্য কেউ জানে না। তাই দরজার কাছে এসে বলল। ওকে ঘুমাতে দাও, রাতের বেলায় ঘুম টুম আসেনি হয়তো, ডিস্টার্ব করো না। আর 1-1.5 ঘন্টা ঘুমাক, তারপর ওকে ডেকো। মনে মনে ভাবল। ঘুমাবে কি করে? একটু পর পর যে সাদাবের খোঁজখবর নিয়েছে। এদিকে নিজের রুমে আজকে বসে আছে ফজলুর রহমান। চিন্তায় পড়ে গেলেন। রাতের বেলা 1টার দিকে ঘুম ভেঙে গেলে উনি নূরের দরজার কাছে এসেছিলেন। কাছে এসে শুনতে পেয়েছে নূর ফোনে কথা বলছে কারোর সাথে। কার সাথে কথা বলছে সেটা জানে না, দরজা লাগানো ছিল তাই অতটা শুনতে পায়নি। নূর কি কোনোভাবে সাদাফের সাথে কথা বলছিল নাকি অন্য কারোর সাথে? সাদাফের সাথে কথা বললে সমস্যা নাই, বাড়ির ছেলে, নিজের ভাইয়ের ছেলে। কিন্তু যদি অন্য কারোর সাথে কথা বললে থাকে, আর এমনি যে সারাদিন সাদাফের জন্য পাগলামো করলো, এসব তাহলে কি ছিল? বুঝতে পারছে না ফজলুর রহমান। সাদাফের মনে নূরের জন্য ঠিক কী ধরনের স্থান, কেমন অনুভূতি, এখনো ফজলুর রহমান জানে না। তবে ওনার মনে হচ্ছে হয়তোবা সাদাফ ভালোবাসে নূরকে, ছোটবেলা থেকেই তো ভালোবাসে। কিভাবে সকলের সামনে নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে, সমস্ত দায়িত্ব নিজে পালন করেছে, এক কথায় নিজেই বড় করেছে নূরকে। ওনার এখনো মনে পড়ে সাদাফ বিদেশে যেতে চাইছিল না, কত বাহানা করেছিল, কত রাগ, কত ঝগড়া করেছিল। শেষে এমন কি হলো, সাদাফ যাওয়ার জন্য এক পায়ে রেডি হয়ে গেল। নূর যে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিল সাদাফের প্রতি, তারপরও নূরকে কিভাবে ফেলে গেল? ধীরে ধীরে নূর বড় হলো, সাদাফের প্রতি অভ্যস্ততা একটু একটু করে কমে আসলো। এখন আবার সাদাফের প্রতি চরমভাবে অভ্যস্ত হয়ে পড়েছে, বা এক কথায় বলা চলে আসক্ত হয়ে পড়েছে নূর। ভাইজান কি কিছু জানে? ওদের ব্যাপারে কথা বলবো বড় ভাইয়ের সাথে। মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে ড্রয়িং রুমে বসে গেম খেলছিল সাইমন। রিমা ছিল রান্নাঘরে, সাইমনের জন্য কফি আনতে গিয়েছিল। বস আবার কফি খাবে হুকুম করেছে, কফি নিয়ে আসার জন্য। রিমা কফি এনে পাশে বসতে সাইমন বলল। আচ্ছা, বাসায় কেমন কেমন যেন সবার ভিতরে একটা চিন্তা মনে হচ্ছে। এখনই যাকে দেখে মনে হয় সে গভীর কিছু ভাবছে। তুই কিছু নোটিস করেছিস? রিমা বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে। একটা মানুষ এত আলাভোলা কিভাবে হতে পারে? রিমা ছোট হয়েও বুঝতে পারছে কি ধরনের চিন্তা ভাবনা সবার মনে, আর ও কিছুই নোটিশ করেনি। অফিসে সাদাফের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। কিছু ফাইল রেখে গিয়েছিল যেগুলো হুমায়ুন রহমান দেখে সাইন করার কথা। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভিতরে প্রবেশ করলো ফজলুর রহমান। ছোট ভাইকে দেখে মুখ তুলে একবার তাকালেন, তারপর বললেন। কিরে কিছু বলবি? ফজলুর রহমান সামনে এসে চেয়ার টেনে বসে পড়লেন, তারপর বললেন। কিছু জরুরি কথা ছিল। হুমায়ুন রহমান ছোট ভাইকে ভালো করে চিনেন। যদি অফিসিয়াল কোনো বিষয় হতো তাহলে এরকম আমতা আমতা করতো না, হয়তো পারিবারিক বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছে, কিন্তু পরিবারের বাইরে। তাই ফাইলটা বন্ধ করে তাকালেন ছোট ভাইয়ের দিকে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখলেন
চেহারায় যেন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে রাত জাগা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিকমতো। হুমায়ুন রহমান ভালো করে অবজার্ভ করলেন ছোট ভাইকে, তারপর বললেন, ঘুমাচ্ছিস না মনে হয়, কি হয়েছে বল আমাকে। ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে মুখ তুলে তাকালেন, তারপর টেবিলে দুটো হাত রেখে বললেন। সাদাফের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হুমায়ুন রহমান চুপ রইলেন, সহসায় চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। ফজলুর রহমান আমতা আমতা করে বড় ভাইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, আপনি সেদিন কেন বলেছিলেন ভাইজান, সাদাফ যদি নূরকে চায় তখন আমি কি করব? এই কথার মানে কি ভাইজান? ছোটবেলা যখন সাদাফ নূরকে চেয়েছিল আমি ওর কোলে তুলে দিয়ে বলেছিলাম, হ্যাঁ নূর আজকে থেকে ওর। তখন ও কি হিসেবে চেয়েছিল আমি জানি না, আমি তো বোন হিসেবে ওকে দিয়েছিলাম, ওর পুতুল হিসেবে, ওর খেলার সাথী হিসেবে। কিন্তু বড় হয়ে সাদাফ আসলে কি হিসেবে চাইবে নূরকে? সাদাফ কি নূরকে পছন্দ করে, ভালোবাসে? হুমায়ুন রহমান মুচকি হাসলেন। হুমায়ুন রহমান ভালো করে জানেন ছোট ভাই চিন্তিত। সেদিনের পর থেকে গত দুদিন ধরে ফজলুরকে অবজার্ভ করছে, দেখছে ওর চিন্তিত চেহারা। ও কিছু একটা নিয়ে ভাবছে, খুব ভাবছে, এবং সে ভাবনাটা যে নূর ও সাদাফকে নিয়ে, সেটা বুঝতে অ্যাকচুয়াল পরিমাণ ভুল হয়নি। হুমায়ুন রহমানের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মনে আছে যেদিন সাদাফের জন্ম হয়েছিল তুই কোলে নিয়ে কি বলেছিলি? ভাইয়া, আপনি ওকে জন্ম দিয়েছেন, কিন্তু ও কিন্তু সবসময় আমার ছেলে হয়ে থাকবে। সেদিন আমিও বলেছিলাম যে সাদাফ আজ থেকে তোর সন্তান। নিশ্চয় এটা মনে আছে সাইমন? তো তোর সন্তান অনেক পর হয়েছে। জীবনে প্রথম বাবা ডাক তুই আমার সাদাফের মুখ থেকে শুনেছিস। সেই হিসেবে তোর বা আমার প্রথম সন্তান হিসেবে, আমার বংশের বড় সন্তান হিসেবে কিন্তু সাদাব, আমি এও জানি আমি আমার সাদাবকে যতটা ভালোবাসি তুই তার চেয়ে এক চুল কম পরিমাণও বাসিস না। যেমনটা আমি নূরকে ভালোবাসি। তুই জন্ম দিলেও নূর কিন্তু আমার মেয়ে। আমি রিমা এবং নূরের মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি বললে ভুল হবে। যে কোনো কিছু আবদার আমি নূরের পালন করেছি। তারপর রিমা খুশি খুশি মেনে নিয়েছে ওকে ছোট বোন হিসেবে, আমার প্রথম প্রায়োরিটি হিসেবে। তাহলে সাদাব যদি তোর প্রথম সন্তানের মতো হয়ে থাকে, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তোর কাছে কিছু আবদার করলে তুই ওকে না করতে পারবি? হুমায়ুন রহমান একটু থামলেন, থেমে আবারও বলতে শুরু করলেন, কেন? আমি জানি, আমার ভাইকে আমি চিনি। ও তোর কাছে তোর জানটা চাইলেও তুই বিনা দ্বিধায় দিয়ে দিবি। তারপরে তুই জিজ্ঞেস করেছিস, একটি প্রশ্ন করছিস, তার উত্তর আমি দিব। তবে আমি মুখ ফুটে উত্তর দিব না। তোকে একটা চাবি দিব, সেই চাবিটা দিয়ে এই ড্রয়ারটা খুলবি। খুলে তোর উত্তর তুই নিজেই খুঁজে নিবি। আমার ছেলের চাবিটা যত্ন করে এক জায়গায় গুছিয়ে রাখে। ও ভাবে হয়তো কেউ জানে না, কিন্তু আমি ওর বাবা। ওর প্রত্যেকটা রগে রগে আমি ওকে চিনি। ও যতটুকু যত্ন করে চাবিটা আগলে রেখেছে, ভেতরে কি আছে দেখলে তুই বুঝে যাবি, তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। বলেই সাথে সাথে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আলমারির একটা ড্রয়ার খুলে ড্রয়ার থেকে একটা বক্স বের করলেন। বক্সের ভিতর থেকে একটা চাবি বের করে সেই চাবিটা ফজলুর রহমানের হাতে দিয়ে বললেন, ওর টেবিলের ড্রয়ারটা খোল। ফজলুর রহমান হাতে চাবিটা নিলেন। চাবিটার দিকে তাকিয়ে ভাবলেন সত্যি হয়তো আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই চাবি নিয়ে এগিয়ে গেলেন ড্রয়ারের সামনে। এদিকে দুপুরে রান্নার আয়োজন করছে নওরিন আফরোজ এবং সামিয়া বেগম। নওরিন আফরোজের আজ মনটা ভীষণ খুশি। গতকাল রাতে হুমায়ুন রহমানের সাথে অনেকক্ষণ কথা বলেছেন। সংসারের চাপে আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনকে তেমন একটা সময় দিতে পারেন না। তবে গতকাল ওনার কি হয়েছিল কে জানে, অনেকক্ষণ কথা বলেছে। পুরনো স্মৃতি মনে করে হেসেছে দুজন। নরিন আফরোজের মুখটা খুশি খুশি দেখে সামিয়ার বেগম পাশে দাঁড়িয়ে বললেন, ভাবিকে আজকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার? হঠাৎ এত খুশি খুশি, কারণটা কি শুনি? নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন,
না রে, তেমন কিছু না। সংসারের চাপে আমরা তো স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সাংসারিক কথা ছাড়া যেন কথা বলাই ভুলে গিয়েছিলাম। কাল অনেকক্ষণ দুজন কথা বললাম, নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করলাম, এই তো। সামিয়া বেগম আহ্লাদে গদগদ হয়ে বললেন, ও তাই, এই কথা। কিছুদিন পরে দাদি হবেন, মনে রাখবেন। এখনই যা রোমান্স করার করে নিন। পরে যখন ছেলের ঘরে নাতি নাতনি আসবে, পরে আর কোনো রোমান্স করতে পারবেন না। দিনভর তাদের পেছনেই দৌড়াতে হবে। বলেই হেসে ফেলল সামিয়া বেগম। নরিন আফরোজ সামিয়ার দিকে তাকিয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা, তা আমি দাদি হব আর আপনি বুঝি আরামে থাকবেন? কথাটা বলে দুই যা একত্রে হেসে ফেলল। তারপর সামিয়া বেগম নরিন আফরোজকে জড়িয়ে ধরে বললেন, ঠিক বলছেন ভাবি, আসলে আমি চিন্তাই করতে পারি না আমাদের নূর এক সময়ে মা হবে, আমাদের সাদা বাবা হবে। আমরা এই অল্প বয়সে বুড়ো বুড়ি হয়ে গেলাম, তাই না? রাত বাজে 11টা। সাইমন একটু রিমার সাথে কথা বলার জন্য রিমার রুমের দিকে আসতে শুনতে পেল রিমা ফোনে কারোর সাথে যেন কথা বলছে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল সাইমনের। সাথে সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে বলল, কার সাথে কথা বলছিলি? রিমা সরল মনে উত্তর দিল, বন্ধু। সাইমন বলল, ছেলে বন্ধু? রিমা সাইমনের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোর? ছেলে হোক আর মেয়ে হোক, দরকারেই তো ফোন দিয়েছে। অনেক সমস্যা, আমি ভুলে যাস না। তোর জন্য বিয়ে করে ক্যান্সেল করেছি আমি, তাই এই বউ সব দায়িত্ব তুই পালন করবি। বলেই সাইমন রিমার বিছানায় গিয়ে চট করে শুয়ে পড়ল। রিমা দাঁড়িয়েছিল ড্রেসিং টেবিলের সামনে, চুল বাঁধছিল। বলল, আরে আরে, এখানে ঘুমাচ্ছ কেন? যাও নিজের রুমে যাও। সাইমন বলল, এই মুহূর্তে যাওয়ার মোড় নেই, মাথাটা ধরেছে খুব। মাথায় একটু বিলি কেটে দে, ছুঁড়ে তেল দিয়ে দে। পারবো না আমি। যাও তো নিজের রুমে যাও, বললো রিমা। সাইমন অবাক হয়ে বলল, তোর ভাই তো ঠিকই আমার ছোট বোনকে দিয়ে মাথায় তেল মালিশ করায়, তুই কেন আমায় মাথায় তেল দিবি না? আজকে এটা শুধু হবে। তোর ভাই যেমন আমার বোনকে খাটায়, তুইও আমার এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিয়ে দিবি। সাহস থাকে তো এই কথাটা ভাইকে গিয়ে বলো। ভুলে যেও না, আমার ভাই তোমারও বড় ভাই। বলল রিমা। সাইমন আবার বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, এখানে তো ঠেকে গিয়েছি, চাইলেও কিছু কিছু বলার তো উপায় নেই। বড় ভাই বলে কথা, কিন্তু তোর উপরে তো শোধ তুলতে পারবো। এক ঘুরিয়ায় চুলে তেল দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রিমা। দিব না, কি করবে? বলল রিমা। সাইমন একবার তাকালো রিমার দিকে, সাথে সাথে উঠে রিমাকে হাত ধরে টেনে বিছানায় ফেলে বলল, সেদিনের শোধটা আজকে নেব। রিমা লজ্জায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে রিমা। এভাবে হুটহাট সাইমন রিমাকে ছুঁয়ে দিলে রিমা যেন লজ্জায় থতমত খেয়ে যায়, আর কিছু বলতে পারে না। সাইমন তাকিয়ে রইল রিমার দিকে, তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, তোকে এভাবে দেখে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে রিমা। রিমার সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। সাইমন যেন অনুমতি পেয়ে গেল। রিমার হাত দুটো নিজের হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে নিয়ে রিমার ঠোঁটে হালকা একটু পরশ দিল। তারপর রিমার দিকে তাকালো, তাকিয়ে বলল, না, আর একটু দে প্লিজ। বলে আর অনুমতির অপেক্ষা করলো না। সাইমন রিমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। পরম ভালোবাসার সাথে চুমু খেতে লাগলো সাইমন। এদিকে রাত 11:30 বাজে। সাদাব সব কাজকর্ম শেষ করে হোটেলে ঢুকছে 10টায়। হোটেলে এসে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে মাত্র শুয়েছে। তবে ঘুমায়নি সাদাব, জানে ঘুমানোর আগে নূর আরেকবার ফোন দিবে। ঠিকই কাঙ্ক্ষিত সময়ে ফোন চলে এলো নূরের। সাদাব তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে নূরের নীরবতা। নূর চুপচাপ, কোনো কথা নেই। নূর বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইল কানে নিয়ে এক হাত দিয়ে বালিশে হাত বুলাচ্ছে, চুপচাপ সাদাফের কথা শুনছে। সাদাব বিছানায় গা এলিয়ে দিল, শুয়ে একটা হাত মাথা নিচে দিয়ে মোবাইল কানে ধরে বলল, এভাবে চুপ থাকবি? কিছু তো বল। নূর প্রথম কথাটা বলল। কবে আসবেন? সাদাফ মুচকি হাসলো, তারপর বলল, তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর। নূর বলল, ইস, সবসময় এমন কথা বলেন কেন শুনি? আমার বাপ চাচা বুঝি আপনার কিছু হয় না? আপনারও তো বাপ চাচা হয়। সাদাফ হেসে বলল, না, তোর বাপ চাচা আমার বাপ চাচা হয় না। তোর বাপ আমার শ্বশুর, আর তোর বড় বাবা আমার তালই হয়। না হলে কি আর নিজের আপন ছেলেকে এত দূরে পাঠিয়ে দেয়? তার তো জানা উচিত ছিল
ছেলেটি নূরের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কথাটা শুনে নূর লজ্জায় যেন শেষ হয়ে গেল। সাথে সাথে বিছানায় মুখ গুজে দিল ও বালিশটা হাতের 5 আঙ্গুল দিয়ে খামচে ধরল। নূর, তুই কি লজ্জা পেয়েছিস? জানতে চাইলো সাদাফ। নূর কোনো কথা বলছে না, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাদাফ যেন নূরের প্রতিটা নিঃশ্বাস অনুভব করছে। একটু থেমে সাদাফ আবারও জিজ্ঞাসা করলো, নূর, ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হিরোইন। অনলি আই ক্যান কনসিউম ইউ। এটা অর্থ কি তুই বুঝতে পেরেছিস, নাকি এখন থেকে আমি বুঝিয়ে বলবো? কি বলবে নূর? নূর বুঝতে পারছে না। যদি বলে বুঝতে পেরেছি তাহলে সাদাফ ভাই বলবে, যদি বলে বুঝতে পারিনি তাহলে বলবে। নূর কিভাবে বলবে একটু একটু বুঝতে পেরেছে সাদাফ ভাই কি বুঝাতে চেয়েছে। সাদাফ কিছুক্ষণ থেমে আবারও বলল, নূর, মাত্র 19 দিন বাকি। 20তম দিনে আই উইল কনসিউম ইউ। সেদিন তুই রয়্যাল অফ হোয়াইট কালারের একটা পাতলা শাড়ি পরবি, কোনো সোনার জুয়েলারি পরবি না। পরবি গলায় একটা বেলি ফুলের মালা, খোপায় কাঠগোলাপ। সেদিন তুই সারা শরীর থেকে আমি শুধু ফুলের ঘ্রাণ নেব। অতিরিক্ত কোনো সাজ সাজবি না, আর্টিফিশিয়াল কোনো কিছু পরবি না, ঠোঁটে কোনো লিপস্টিক লাগাবি না। আমি তোর এই ফুলের মতো ঠোঁটের মধুসূদা পান করব। এই 19 দিন আমি তোর কামনার দহনে যেমন পুড়ে ছাই হচ্ছে, 20তম দিনে আমার কামনার আগুনে তুই দগ্ধ হবি। আমার আগ্রাসী ভালোবাসার চিহ্ন তুই নিজের শরীরে বহন করবি। নূর স্তব্ধ হয়ে যাচ্ছে সাদাফের কথা শুনে। আর যেন নিজেকে সামলাতে পারছে না। দু চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ফজলুর রহমান শুয়ে শুয়ে ভাবছে অফিসের কথা। অফিসে কি হয়েছে এখনো সামিয়া বেগমের সাথে এ নিয়ে কথা বলেনি ফজলুর রহমান। নিজে নিজে ভাবছে বিকেলের কথা। অফিসে যখন চাবিটা নিয়ে সাদাফের টেবিলে ড্রয়ারটা খুলেছিল, স্তম্ভিত হয়ে গেছিল ফজলুর রহমান। কাপা কাপা হাতে একটা বক্স তুলে নিলেন, যার উপরে নাম লেখা। আমার নূর। বাক্সটা দেখে হার্টবিট বেড়ে গিয়েছিল ফজলুর রহমানের। তারপর ধীরে ধীরে বক্সটা খুলল। বাক্সের ভিতরে এমন কি আছে নূরের যা যত্ন করে রাখা নেই। সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে নূরের বড় হওয়ার প্রত্যেকটা স্মৃতি যেন সযত্নে রেখে দিয়েছে। ছোট্ট একটা চুড়ি, যা দেখে মনে পড়ল নূরের হাতে প্রথম এই রেশমি লাল চুড়িটা কিনে দিয়েছিল সাদাফ, যার থেকে একটা চুড়ি বক্সে রাখা আছে। চুড়িটা ভেঙে নূরের হাত কেটে গিয়েছিল। সেই ছোট্টবেলায় যেন ফিরে গেল ফজলুর রহমান। মনে পড়ল কি না কান্না করেছিল নূর। চুড়ি ভেঙে হাতে লেগে গিয়েছিল। সেই চুড়িটা বক্সের ভিতরে রেখে দিয়েছে সাদাফ। তারপর হাতে তুলে নিল একটা ক্লিপ। মেলায় নিয়ে গিয়েছিল সাদাফ একে। সেখানে প্রথম একজোড়া ক্লিপ কিনে দিয়েছিল। তার থেকে একটা ক্লিপ এখানে রাখা। একটা নূর হারিয়ে ফেলেছিল। একটু ঠোঁট বেঁকে হাসলেন ফজলুর রহমান। যাই দেখছে সবই সাদাফের দেওয়া। আসলে ছোটবেলায় নূরকে কিছু কিনে দিবে সেই সুযোগ কখনোই তারা পায়নি। সবকিছুই সাদাফ নিয়ে আসতো ওর জন্যে। আছে নূরের জন্যে কেনা ছোট্ট একটা আলতা। পায়ে নুপুরো আলতা পরে টুকটুক করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো নূর। কত শত ছবি, কত শত স্মৃতি, যা দেখে ভীষণ মনে পড়ছে সেই ছোটবেলার কথা। নূরের ছোটবেলার কথাগুলো যেন চোখের সামনে ভাসতে লাগলো ফজলুর রহমানের। এক মুহূর্তের জন্যে যেন প্রত্যেকটা স্মৃতি মনে পড়ে গেল। নূরের একটা ছবি, নূর যখন 10 বছরের ছিল। হ্যাঁ, তখনই তো সাদাব বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে। শাড়ি পরা একটা ছবি, যেখানেই সাথে আছে সাদাব। সাদাব তখন আর কত বছর হবে? 20 বছর। 20 বছরের প্রাপ্তবয়স্ক একটা ছেলের সাদা পাঞ্জাবি পরা ছিল। নূর ছিল সাদাফের সাথে বসা, লাল টুকটুকে শাড়ি পরা। ভীষণ মায়াবী লাগছে নূরকে। পুরো যেন বইয়ের মতো লাগছে। মনে হচ্ছে সদ্যই যেন দুজনার বিয়ে পড়ানো হয়েছে। এমনভাবে বসে আছে দুজন স্বামী স্ত্রীর মতো। সকাল সকাল নাস্তার টেবিলে নাস্তা খেতে বসেছে দুই ভাইয়ের সাথে রিমা ও সাইমন। সাইমন টেবিলের নিচ দিয়ে পায়ে খোঁচাচ্ছে রিমাকে। রিমা কয়েকবার থামানোর চেষ্টা করেছে, সাইমন কোনোভাবেই থামছে না। বাধ্য হয়ে রিমা জোরে একটা লাথি বসিয়ে দিল সাইমনকে। সাইমন আঁ করে চিৎকার করে উঠতে হুমায়ুন রহমান সাথে সাথে বলল, কি হয়েছে পাগল? কতক্ষণ ধরে দেখছি কেমন নড়াচড়া করছিস, আর চিৎকার করলি কেন? সাইমন পায়ে ডলতে ডলতে বলল, না বড় আব্বু, চেয়ারে লেগে একটু পায়ে ব্যথা পেয়েছিলাম তো তাই। ফজলুর রহমান বলল, ভদ্রভাবে বস বাদর, এমনি তো বাদর হয়েছিস, খাওয়ার সময় একটু সুস্থ থাকতে পারিস না? রিমা মুচকি হাসলো। সাইমন মনে মনে বলল, তোকে একা পেয়ে নেই, তারপর দেখবো হাসি কই থাকে। ফজলুর রহমান গলার স্বর উঁচু করে চেঁচিয়ে বলল, কই
তোমাদের হলো? আজ নাস্তা এত দেরি হচ্ছে কেন? নাকি বাড়িতে একটি লোক নেই দেখে তোমাদের রান্না বান্নার কোনো আয়োজন নেই? নরিন আফরোজ বলল। একটু শান্ত হয়ে বসো না, দিচ্ছি তো। সামিহা বেগম বলল। দেখছেন পেটের মধ্যে নিশ্চয়ই ইঁদুর দৌড়াচ্ছে। ক্ষুধা পেলে এরকম করে, সারা রাত ঘুমাতে পারেনি, এজন্য সকাল সকাল ক্ষুধা পেয়ে গেছে। আমরা কিন্তু সময় মতোই কাজ করছি। নরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন। কি নিয়ে টেনশন করছে? কয়েকটা দিন ধরেই দেখি বসে থেকে ঝিমায়, কিছু একটা ভাবে। তোর সাথে কিছু শেয়ার করেছে বলে কিছু তোকে? সামিহা বেগম বলল। না ভাবি, 3 দিন 4 দিন আগে একটু কথা হয়েছিল, এরপর তো আর কিছু শেয়ার করেনি। তবে বুঝতে পারি রাত অবধি শুধু এপাশ ওপাশ করে, ঘুমায় না, কিছু একটা ভাবে। আমার মনে হয় অফিসের কোনো ঝামেলা হতে পারে। ভাইজান অবশ্যই জানে, ভাইজানকে একটু জিজ্ঞেস করে দেখবে। আচ্ছা, এখন কথা বলা যাবে না। সন্ধ্যায় বাড়িতে আসলে তবে কথা বলবো। এখন তাড়াতাড়ি নাস্তা দে, না হলে আমার জন্য ও চিৎকার করে উঠবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে ফজলুর রহমান। হুমায়ুন রহমান বিরক্ত হয়ে ফজলুরের দিকে তাকিয়ে বললেন। এমন করছিস কেন? খুব তো দেরি হয়ে যায়নি? দুই ভাই তো একসাথে অফিসে যাব, প্রতিদিন তো এরকম সময় নাস্তা দেয়। ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে বলল। কিছু না ভাইজান, এমনি। ফজলুর রহমানের আসলে অন্য চিন্তা হচ্ছে, যার জন্য এভাবে নাস্তার জন্য তাড়া দিচ্ছে। বেশি টেনশন হলে সেই চাপ ফজলুর রহমান নিতে পারে না। হুমায়ুন রহমান ভালো করেই জানে ফজলুরের এটা ছোটবেলা থেকে অভ্যাস। কোনো কিছু নিয়ে চিন্তা করলে আশেপাশের সব কিছু নিয়ে তোড়জোড় দেখায়। আসলে ঘটনা থাকে অন্যরকম। হুমায়ুন রহমান জানে গতকাল অফিসের ব্যাপার নিয়ে হয়তো কোনো না কোনোভাবে চিন্তিত হয়েছে, কিন্তু এতক্ষণে তো উত্তর পেয়ে যাওয়ার কথা। তবে কি অন্য কিছু ভাবছে ফজলুর রহমান? অবশ্যই ফজলুরের সাথে কথা বলতে হবে। মনে মনে ভাবলো হুমায়ুন রহমান। অফিসে যে আজকেই কথা বলবে। এদিকে সাদাফ নিজেই ফ্যাক্টরি ভিজিটে এসেছিল। সেখানে এসে ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হয়েছে সকালবেলা, যা এখনো কারোর সাথে শেয়ার করেনি সাদাফ। ব্যথা, হাতে আবারও ব্যথা পেয়েছে। ফ্যাক্টরি মেশিন চলাকালীন অবস্থায় মেশিন থেকে ছোট্ট একটা লোহার টুকরো এসে ওর ব্যথা হাতে আবারও এসে এমনভাবে লেগেছে, ব্যান্ডেজ করা অবস্থায়ও পুরো হাত আবার রক্তে ভিজে গিয়েছে। ফ্যাক্টরির কর্মকর্তারা সাদাফকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে এসেছে। এখন হসপিটালে ডক্টরের সামনে বসে আছে সাদাফ। হাতে ড্রেসিং করে আবারও ব্যান্ডেজ করাতে হবে। ডক্টর ব্যান্ডেজ করে সাদাফের দিকে তাকালো, বলল। আপনার হাত তো আগেও আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা তো এখনো শুকোয়নি। তার উপর আবার নতুন করে আঘাতপ্রাপ্ত হলেন। সময় নেবে মিস্টার সাদাব ভালো হতে। সাদাফের মুখ যেন ব্যথায় নীল হয়ে যাচ্ছে। তারপরও মুখে মেকি হাসি রেখে বলল। সমস্যা নেই, আমাকে কি কি করতে হবে বলুন। তেমন কিছুই নয়, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবেন। হাত ভেজানো যাবে না। ব্যান্ডেজ ভেজা থাকলে বা স্যাঁতসেঁতে থাকলে হাত শুকাবে না। ওষুধ নিয়মিত খেতে হবে এবং এই হাতে আবার আঘাতপ্রাপ্ত হওয়া যাবে না। একবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওইটা শুকাতে যতটা সময় নিত, দ্বিতীয়বার আঘাত পাওয়ার কারণে ঘা অন্যরকম হয়ে গিয়েছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে সাদাফ উঠে দাঁড়ালেন। ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাবিন থেকে বের হয়ে গেল সাদাফ। বাকি আনুষ্ঠানিকতা সব ফ্যাক্টরি কর্মকর্তা পালন করলেন। অফিসের সাদাফের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। অফিসের দরজা ঠেলে ঢুকলো ফজলুর রহমান। জানতো ফজলুর রহমান ঠিকই আসবে কিছু কথা বলার জন্য। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন। তোর জন্যই অপেক্ষা করছিলাম, জানতাম তুই আসবি কথা বলতে। ফজলুর রহমান মুচকি হাসলেন। বাবা তুল্য বড় ভাই আসলে বড় ভাই বাবার মতো হয় না। হলে ভাই বুঝলো কি করে কথা বলতে আসবে। ওর যেটা ছোটবেলা থেকেই স্বভাব, অতিরিক্ত টেনশন হলে এরকম ছটফট করে। সেটা নিশ্চয়ই বড় ভাইয়া আগে টের পেয়েছেন, তাই সামনে চেয়ার টেনে বসে বললেন। বুঝতে তো পারবেই, বাবা আর ছেলে মিলে তো আমাকে টেনশনে রেখেছো। হুমায়ুন রহমান জোরে জোরে হাসলেন, তারপর বললেন। কি বলবি বল। সাদাবের বিদেশ যাওয়ার আগে সবকিছু জানতে চাই ভাইজান। ও তো বিদেশে যাওয়ার জন্য রাজি ছিল না, কি এমন হয়ে গেল রাতারাতি হঠাৎ করে ও রাজি হয়ে গেল? তোর মনে আছে একদিন সাদাব মারামারি করে বাসায় এসেছিল রক্তাক্ত অবস্থায়? আমেরিকা যাওয়ার 1-1.5 মাস আগেই তো। কেন সেদিন মারামারি করছিল জানিস?
ও তো কিছু বলার ছেলে না ভাইজান, বহুবার জিজ্ঞেস করেছি মুখ খোলেনি। নূরের জন্য। নূরকে নিয়ে কলেজের লাস্ট দিনে গিয়েছিল এক অনুষ্ঠানে। সেখানে কেউ একজন নূরের গালে একটা চুমু খেয়েছিল। কি? তখন তো ও অনেক ছোট ছিল। আদর করে যে কেউ কোলে তুলে চুমু খেতেই পারে, তাই বলে এভাবে বন্ধুদের সাথে মারামারি করে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরবে? তাই ওকে আমেরিকান পাঠানো জরুরি ছিল। আর বাবা হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তোর কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। প্রায় 1 ঘন্টা কেবিনে কথা হলো দুই ভাইয়ের মধ্যে। কথা বলার এক পর্যায়ে ফজলুর রহমান দাঁড়িয়ে গেলেন, বললেন, আপনি নূরকে মেয়ে মনে করে সিদ্ধান্ত নিয়েছেন, আর যেহেতু বলেছেন সাদাব আমার সন্তান, আমার প্রথম সন্তানের মতো, তাহলে আজকে থেকে সাদাবের ব্যাপারে সিদ্ধান্ত যা নেওয়ার আমি নিব। আশা করি আপনি সেদিন সাদাবের বাবা হয়ে কথা বলবেন না। যেহেতু সাদাবকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলেন ও আমার প্রথম সন্তান, তাহলে সাদাবের জন্য সিদ্ধান্ত এখন থেকে আমি নিব। যদি আমার উপরে বিশ্বাস থাকে অবশ্যই আমার উপরে ছেড়ে দিবেন। আপনি এর মধ্যে আর কখনোই আসবেন না। এটা তাহলে আমাদের বাবা আর ছেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এখন আপনার সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে এটা শুধু আপনি আর আমি জানি। তবে এখন থেকে সাদাবের প্রত্যেকটি বিষয়ে আমি সিদ্ধান্ত নিব। আমার সিদ্ধান্তকে আপনার সম্মান করতে হবে। যদিও আমি আপনার ছোট ভাইজান, কিন্তু সাদাব এখন থেকে আমার সন্তান। তাই ওর ব্যাপারে, ওর জীবনের ব্যাপারে এখন সিদ্ধান্ত নেওয়ার সব থেকে আগে অধিকার আমার। যেমন আপনি নূরের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমাকে কখনো জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না, সেরকম আজকে থেকে সাদাবের ব্যাপারেও আমি সিদ্ধান্ত নেব। হুমায়ুন রহমান চিন্তিত মুখে চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এখন থেকে সাদাবের সব বিষয়ে তুই সিদ্ধান্ত নিবি। আমি আর কখনো তোদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করব না। ভালো হলেও তোর, খারাপ হলেও তোর। আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। কথাটা শুনে ফজলুর রহমান কেবিন থেকে বের হয়ে যায়। এদিকে সাদাব আজ আর ফ্যাক্টরি বা অফিসিয়াল কোনো কাজে যায়নি। হাতের ব্যথা যেন পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। জ্বর জ্বর ভাব, যে কোনো মুহূর্তে শরীর কাঁপিয়ে জ্বর চলে আসবে। হোটেল রুমে শুয়ে শুয়ে ভাবলো নূরের সাথে একটু কথা বলে নেওয়া যাক। এরপর যদি জ্বর বেশি চলে আসে তখন তো নূরের সাথে কথা বলা যাবে না। তাই নূরের নাম্বারে ফোন দিল সাদাব। ফোন ধরেই সাদাব কিছু বলবে তার আগে ওপাশ থেকে শুনলো সামিহা বেগমের কণ্ঠ। সামিহা বেগম হ্যালো হ্যালো করছে। বুঝতে পারলো নূর ফোনের আশেপাশে নেই। ছোট আম্মুর ফোনটাই তো নূরের কাছে থাকে। তাই সাদাব হালকা একটু কেসে বলল, ছোট আম্মু, আমি। সামিহা বেগম সাদাফের কণ্ঠ শুনে বলল, সে তো বুঝতে পেরেছি, তুই নাম্বার তো সেভ করা। তো তোর কি হয়েছে? গলাটা এরকম ভারী ভারী লাগছে কেন বাপ? সাদাব ভারী ভারী কণ্ঠে বলল, কিছু না ছোট আম্মু, এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। নূর কোথায়? সামিহা বেগম মুচকি হাসলেন, তারপর বললেন, নূর তো গোসলে গিয়েছে, আসলে আমি তোকে ফোন দিতে বলবো। সাদাব বলল, ঠিক আছে ছোট আম্মু, ফোন দিতে বলো। আর শোনো, তোমরা ভালো আছো? সবকিছু ঠিক আছে এখানে? সামিহা বেগম দুষ্টুমি করা ছলে বললেন, আজ বুঝি মনে হলো মায়েদের কথা? কই 2-3 দিন হয়ে গেল গিয়েছিস, একটিবারও তো ফোন দিয়ে কাউকে কথা বললি না, না ভাবিকে না আমাকে। এই ছেলে বুঝি আমরা পেলেছিলাম, বড় করেছিলাম, 3 দিন ধরে বাড়ির বাইরে, অথচ 1 মা কেউ ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। সাদাব মুচকি হাসলো, হেসে বলল, পর তো আমার মায়েরা করে দিয়েছে। 3 দিন ধরে যে ছেলেটা বাইরে ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো সবকিছু করতে পারছে কিনা, কই ফোন দিয়ে তো খোঁজ নিলে না? হঠাৎ করে সামিহা বেগম বলে উঠলেন, আমরা খোঁজ না নিলে কি হয়েছে, কেউ তো নিয়েছে। পরে সাথে সাথে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, নিশ্চয়ই তোর বাপ চাচারা নিয়েছে। আর আমরা তো ফোনের আশেপাশে এত থাকি না, জানিসই তো, সারাদিন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যৌথ পরিবার তো। সাদাব মুচকি হাসলো, জানে ছোট আম্মু কি বলতে চেয়েছিল, তাই বলল, আচ্ছা ঠিক আছে ছোট আম্মু, নূর আসলে আমাকে একটু ফোন দিতে বল, এটা দরকার ছিল।
সাদাব ফোন রাখার সাথে সাথে সামিহা বেগম ও ফোন রেখে দেখলেন ওয়াশরুম এখনো গোসল করছে নূর, তাই ভাবলো একটু পরে এসে বলবে, তাই ফোন রেখে সামিহা বেগম রুম ছেড়ে বের হয়ে গেলেন। সাদাব শুয়ে শুয়ে অপেক্ষা করছে নূরের ফোনের জন্য। এমন সময় ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো সাইমনের নাম্বার থেকে ফোন এসেছে। সাদাব সাইমনের ফোনটা রিসিভ করে হ্যালো বলল। সাইমন বলল, কি অবস্থা, কেমন আছো ব্রো? সাদাব সরল মনে বলল, শরীরটা ভালো নেই, হাতে আবার একটু ব্যথা পেয়েছে, জ্বর জ্বর ভাব, মনে হচ্ছে জ্বর আসবে। কি বিষয়ে ফোন দিয়েছিস? তুই তো ফোন দিস না জরুরি প্রয়োজন ছাড়া। সাইমন ধীরে ধীরে আমতা আমতা করে বলল, টাকা লাগবে 3,000। তোমার বাপ চাচার কাছে তো টাকা চাওয়া যায় না, তারা মনে করে আমি একদম পুরোই বাদাইম্মা, যা দেয় তাই লস। তাদের চোখে আমি পুরো একটা লস প্রজেক্ট ছাড়া আর কিছুই না। এখন বলছিলাম যে টাকাটা ভীষণ দরকার, আজকে এই মুহূর্তে দাও তো। সাদাব বলল, ঠিক আছে, ফোন রাখ, আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। আর আমার জ্বরের কথা কাউকে বলিস না, ওষুধ খেয়েছে, ঠিক হয়ে যাবে, একটু ঘুমালে। কথাটা বলেই সাথে সাথে ফোনটা রেখে টাকা সেন্ড করে ঘুমিয়ে পড়ল সাদাব। শরীরে আর কুলাচ্ছে না, শরীর ছাপিয়ে যেন জ্বর চলে আসছে। তাই কখন ঘুমিয়ে গেল বলতেও পারে না সাদাব। সাদাব পিটপিট করে চোখ খুলল, খুলে আবিষ্কার করলো সামনে হুমায়ুন রহমান বসে আছে। একটা হসপিটালের কেবিন মনে হলো। সাথে সাথে সাদাব ঘুম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় আমি? হুমায়ুন রহমান ছেলের দিকে তাকালেন। মলিন চেহারার দিকে তাকিয়ে বড্ড মায়া হলো হুমায়ুন রহমানের। তারপর বললেন, হসপিটালে, ঢাকা। সাদাব আশেপাশে চারিদিকে চোখ বুলিয়ে দেখলো হসপিটালের কেবিন ফাঁকা, কেউ নেই, রুমে শুধু হুমায়ুন রহমান। সাদাব সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল। নূর? হুমায়ুন রহমান ছেলের দিকে তাকালেন, তারপর নিষ্প্রাণ চোখে তাকিয়ে থেকে বললেন, নিজেই চিন্তা কর, আগে নিজে বাঁচ। এটা আমার চিন্তা। হুমায়ুন রহমান এর সাথে সাথেই বললেন, তোকে কি করে বোঝাবো এখন? এটা থেকে নূরের চিন্তা তোর। আর কিছু বলতে পারলেন না ছেলের মুখের দিকে তাকিয়ে। সাদাফের মনের ভিতর কেমন যেন আনচান করছে। কেন? হুমায়ুন রহমান বলল, নূর নেই, নূরের চিন্তা করতে হবে না। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে সাদাফের হৃদয় জুড়ে। শূন্য শূন্য লাগছে হৃদয়ের ভেতরটা। গতকাল থেকে নূরের সাথে কথা হয়নি। নূর তো এক মুহূর্ত ফোন না দিয়ে থাকতে পারে না। তাহলে এখনো পর্যন্ত ফোন দেয়নি কেন? ওর অসুস্থতার কথা শুনেও হসপিটালে আসেনি। মনে মনে ভাবল সাদাফ। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলো ফজলুর রহমান, হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ এবং সামিহা বেগম। আশেপাশে চোখ বুলিয়ে সাদাব দেখলো কোথাও নূর নেই। সাদাব অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। নূর কেন নেই? সবাই আছে পরিবারের, অথচ নূর নেই। রুমে ঢোকার সাথে সাথে সাদাব সবার প্রথমে জিজ্ঞাসা করলো, নূর কোথায়? হুমায়ুন রহমান চুপ মেরে গেলেন। উত্তর দিলেন ফজলুর রহমান। বললেন, নূর তো নেই, মামার বাড়িতে গিয়েছে। ওর নারীর শরীরটা ভালো না, কিছুদিন ওখানেই থাকবে। পিছনে চুপচাপ রইলেন নরিন আফরোজ এবং সামিহা বেগম। আগে থেকেই বলে দেওয়া হয়েছে নূরের বিষয়ে যেন এই দুজন কোনো কথা না বলে, তাই দুজন বাধ্য হয়ে চুপ থাকতে হচ্ছে। সাদাব অধৈর্য হয়ে গেল, যেন ওর আর কোনো কিছুতেই তর্স হয়েছে না। বাবার দিকে এলোমেলো চোখে বারবার তাকালো। হুমায়ুন রহমান কি উত্তর দিবে, তাই চুপচাপ মাথা নিচু করে রইল। ভাইকে যে কথা দিয়েছে সাদাফের ব্যাপারে আর কোনো কিছু বলবে না। যার সিদ্ধান্ত নেওয়ার ফজলুর রহমান নিজেই নিবে। তখনও উনি জানতেন না আসলে ফজলুর রহমান কি ধরনের সিদ্ধান্ত নিবে। এখন এই পাগল ছেলেটাকে কি করে সামলাবে হুমায়ুন রহমান, তাই ভাবছে। কখন যে লাগাম খুলে ফেলে মুখের। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কেন? ছোট বউ কেন গিয়েছে? ও গিয়ে কি করবে? ও নিজে তো ছোট, ও কিভাবে কারো সাহায্য করতে পারবে? ফজলুর রহমান বলল, সাহায্যের জন্য না, ও শুধু ও ছোট মামাতো বোনকে নিয়ে একটু বসে থাকবে, খেলাধুলা করবে, যা করার ওর মামি করবে। আর তাছাড়া নানি অসুস্থ, কখন কি হয়ে যায়, সামনে ওর পরীক্ষা, যেতে পারবে না, তাই ভাবলাম একটু দেখা করে আসুক। সাদাব যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না, ধৈর্যহারা হয়ে যাচ্ছে, মুখ ফসকে বলে ফেলল, কার অনুমতি নিয়ে গেছে? হুমায়ুন রহমান চোখ বন্ধ করে ফেললেন। নরিন আফরোজ এবং সামিহা বেগম একে অপরের চোখ চাওয়াচাই করছে। এদিকে রিমা আর সাইমনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদাব ভাইয়ের এরকম রূপ আগে কখনো দেখেনি। ফজলুর রহমান অবাক হলেন, সাদাফের দিকে তাকিয়ে বলল, আমি গার্ডিয়ান হিসেবে অনুমতি দিয়েছি, আর কারো অনুমতি লাগবে? সাদাব বিছানায় শুয়ে আছে, হাতে ক্যানুলা করা, খুব একটা নড়াচড়া করতে পারছে না, শরীর অনেক দুর্বল। তারপরেও শুয়ে শুয়ে বলল, আমি এখন অনুমতি দিইনি,
ও কার কাছে জিজ্ঞেস করে গিয়েছে? ফজলুর রহমান বলল, কার কাছে জিজ্ঞেস করে যাবে? বলছি তো আমি ওই অনুমতি দিয়েছি। সাদাব এবার আরো অধৈর্য হলো, বাম হাতে ভর দিয়ে একটু উঠে বসলো, বলল, তুমি ছোটবেলা ওর সব দায় দায়িত্ব আমার কাছে বুঝিয়ে দিয়েছিলে, প্রমিস করেছিলে, মনে নেই তোমার? তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। এমনি জ্বরের ঘরে সাদাফের মাথা ঠিক নেই, তার উপর যখন শুনেছে নূর কিছুদিন সেখানে থাকবে, সাদাফের ভিতর সবকিছু এলোমেলো লাগছে। মনে হচ্ছে ভিতরে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, তাণ্ডব হয়ে যাচ্ছে কোথাও। নূরকে দেখতে না পেলে যেন এই মুহূর্তে সব ভেঙে চুরে ফেলবে। সাদাফ সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, নূরকে ফোন দাও, স্যামনকে পাঠাও, বলো এক্ষুনি বাসায় চলে আসতে। অন্য কারো বাসায় গিয়ে আর থাকতে হবে না। আমার অনুমতি ছাড়া কেন গেল? ও কি আমার কাছে জিজ্ঞেস করেছিল? সামিহা বেগম কিছু বলবে তার আগেই নওরিন আফরোজ বলল, কি পাগলামি করছিস বাবা? থেকে আসুক না 2-3টা দিন, নানুর বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে। এর মধ্যে তুইও সুস্থ হয়ে যাবি, বাসায় আসলে দেখবি নূর চলে এসেছে। সাদাফের ভেতরটা কেমন খারাপ লাগছে, অসুস্থতা যেন তাকে আরো জেঁকে ধরছে, মাথা ঘুরাচ্ছে। তারপরও কষ্ট করে চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি বুঝতে পারছো না মা, বাসায় যাওয়ার পর না নূরকে এখনো হসপিটাল আসতে বল। হুমায়ুন রহমান সবকিছু জানেন, এখন ফজলুর রহমানও জানে, কিন্তু বাকি সবাই অবাক হচ্ছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরের জন্য এই পাগলামি করবে ভাবতে পারেনি কেউ। সাইমন তাকালো রিমার দিকে, রিমা কিছুটা জানতো, কিন্তু ভাইয়ের অবস্থা এরকম, এতটা সিরিয়াস নূরের প্রতি, এক কথায় অবসেশন, তা বুঝতে পারেনি রিমা। ধীরে ধীরে সাদাফের দুনিয়াটা যেন ঘুরছে, শরীর দুর্বল, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তারপরও কোনো মতে ঠোঁটে একবার আওড়ালো, নূরকে আমার সামনে আনো, নাহলে খুব খারাপ হয়ে যাবে ছোট আব্বু। জ্ঞান হারালো সাদাফ আবার। সাথে সাথে হুমায়ুন রহমান সাইমনকে বললেন ডক্টর ডাকার জন্য। সাইমন সাথে সাথে বাহিরে গিয়ে 5 মিনিটের মধ্যে ডক্টরকে ডেকে নিয়ে আসলেন। ডাক্তার এসে সাদাফকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আসলে ওনার ব্রেনে চাপ পড়ে যাচ্ছে বেশি, উনি কোনো চাপ নিতে পারছেন না। এমনি শারীরিকভাবে দুর্বল, জ্বর ওনাকে একেবারে ঘায়েল করে ফেলেছে। তার উপরে হাত ব্যথা সহ্য করতে পারছিলেন না, তাই ওনার নার্ভ সিস্টেম কিছুটা দুর্বল হয়ে গেছে। আশা করি আপনারা ওনাকে একটু চাপ থেকে দূরে রাখবেন। আপাতত আমরা ঘুমের ইনজেকশন দিচ্ছি, বেশ কয়েক ঘন্টা ঘুমালে ব্রেন ঠিকঠাক কাজ করবে। হুমায়ুন রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমানও চায় না সাদাফের এই অবস্থা হোক বা এতটা চাপ পড়ুক, কিন্তু ওকে অনেক কিছুই সহ্য করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, মনে মনে ভাবলেন ফজলুর রহমান। এদিকে সামিহা বেগম নওরিন আফরোজ কান্না শুরু করে দিলেন। শত হলেও নারী মন, মায়ের মমতা। ছোটবেলা থেকে দুজনে ছেলের মতো মানুষ করেছেন সাদাফকে, তবে ফজলুর রহমানের ভয়ে সামনে এগিয়ে আসতে পারছেন না। পিছনে দাঁড়িয়ে কাঁদছে দুইজন। ভাইয়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না রিমা, ঝরঝরে কান্না করে দিল। সাইমন রিমার হাত ধরে পিছনে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুমি অন্তত বলো বাবা নূর কোথায়? হসপিটালে জেনেও নূর আসবে না, এটা তুমি বিশ্বাস করতে পারছি না। শান্ত হও, নিজেকে স্টেবল করো। 1-2 দিনেই তোমার অবস্থা হয়েছে এই, আর দিনের পর দিন যদি নূরকে ছাড়া থাকতে হয় তাহলে কিভাবে থাকবে? নিজেকে শক্ত করো। পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো আমি, যদি আমি নূরকে দেখতে না পাই। এই রাগ, এই অবসেশন যে তোমার শত্রু হয়ে গেছে সাদা। ইঞ্জেকশন দেওয়ার আগে বাবার সাথে এই কথাগুলো হয়েছিল সাদাফের। হুমায়ুন রহমান ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। ইঞ্জেকশনের প্রভাবে লম্বা সময় ধরে ঘুমাচ্ছে সাদাফ। বাহিরে দাঁড়িয়েছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। করিডোরে বারবার হাঁটাচলা করছে সাইমন আর রিমা, অপেক্ষা করছে কখন সাদাফ ভাই আবার উঠে যায়, কখন আবার এরকম করবে নূরের জন্য। রুমের ভিতরে আরেকটা বেডে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে নওরিন আফরোজ। ছেলের অবস্থা উনি দেখতে পাচ্ছেন না। সামিহা বেগম পাশে দাঁড়ানো ছিল। নওরিন আফরোজের কাঁধে হাত দিয়ে বললেন, ভাবি, আল্লাহ আল্লাহ করো, মন খারাপ করো না, সাদাফ দ্রুত সুস্থ হয়ে যাবে। নওরিন আফরোজ ফুপিয়ে কান্না করে দিলেন। কাঁধে হাত রাখা সামিহা বেগমের হাতে হাত রেখে সামিহার দিকে তাকিয়ে বললেন, আমার সাদাফের অসুখ তো নূর, আর তো কোনো অসুখ নেই। ফজলুর এমন কেন করছে? সব কিছু দেখেও বুঝেও না দেখার না বুঝার ভান কেন করছে? ওর তো ছেলে হয় সাদাফ, ওর কি মায়া লাগছে না? বুকটা কাঁপছে না সাদাফের জন্য? হঠাৎ করে শুধু নূরের বাবা হয়ে গেল? ও তো আগে সাদাফের বাবা হয়েছে,
সাদাফ ওকে আগে বাবা বলে ডাক দিয়েছে। সাদাফ কি শুধু আমার আর ওনার সন্তান, তোদের নয়? বুকে হাত দিয়ে বলতো, তোকে যখন মা বলে ডেকেছে তোর কি কলিজা ঠান্ডা হয়নি? তাহলে এখন আমার ছেলেকে এই অবস্থায় দেখে কিভাবে দাঁড়িয়ে আছিস? কেন বোঝাচ্ছিস না ফজলুরকে? আমার সাদাফের অবস্থা কি হয়েছে 2 দিনে? দেখ কি অবস্থা হয়েছে, কিভাবে থাকবে ও নূরকে ছাড়া? সামিয়া বেগম এক দীর্ঘশ্বাস ফেললেন, চোখের পানি মুছতে মুছতে নওরিন আফরোজের পাশে বসে পড়লেন। আমার কি বুকটা ফাটছে না ভাবি? উনি তো আমার সাথে কিছুই শেয়ার করছেন না, হঠাৎ করে এরকম করা নির্দেশ দিয়েছে আমরা যেন ওনাদের 2 ভাইয়ের সামনে কিছু না বলি। আমি সত্যি করে বলছি ভাবি, আমি কিছুই জানি না কি থেকে কি হয়ে গেল। সাদাবকে কি আমরা কম ভালোবাসি? নিঃসন্দেহে বলতে পারবো সাদাব যতটুকু তোমাদের, ঠিক ততটুকু আমাদের সন্তান। এদিকে বোকানুর মোবাইল নিয়ে বসে আছে। মোবাইলে যে নাম্বারটা ব্লক করে দিয়েছে ফজলুর রহমান তা ভুলেও বুঝতে পারেনি নূর। বোঝার কথাও নয়, মনে মনে ভাবছে মোবাইল থেকে ফোন যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক খারাপ। কিন্তু সাদাব ভাই কেন ফোন দিচ্ছে না? ফোন হাতে নিয়ে শুধু ফোনের অপেক্ষায় করে যাচ্ছে। সাদাফের শরীর অসুস্থ, হসপিটালে ভর্তি, এসব কিছুই জানে না নূর। নূরকে মামার বাড়িতে রেখে গিয়েছে নানির অসুস্থতার কথা বলে 2 দিনের জন্য। বাসায় মামা মামিকে খবর দিয়ে রেখে গিয়েছে, বলেছে পারিবারিক একটা প্রয়োজনে সবাইকে যেতে হচ্ছে। নূর যেহেতু অনেকদিন মামা বাড়িতে বেড়ায় না, তাই 2 দিনের জন্য নূর তাদের সাথেই থাকবে। তাই মামা মামিয়া সন্দেহ করেন। এদিকে নূর না আসার জন্য কোনো বাহানাও খুঁজে পায়নি। আর যেহেতু সাদাব ভাই বাড়িতে নেই, আরও 3 থেকে 4-5 দিন পরে আসবে, তাই নূর ভেবেছে মোবাইলটা তো দিয়েছে, কথা তো এখান থেকেও বলা যাবে, তাই চুপচাপ মামা বাড়িতে চলে। তবে আজ থেকে থেকে মন খারাপ হচ্ছে নূরের। বারবার সাদাফের কথা মনে পড়ছে খুব। সাদাফ ভাই কেন ফোন দিচ্ছেন না? বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। মামা তো ছোট বোনকে নিয়ে বসে আছে, ওর দিকেও খেয়াল দিতে পারছে না। বারবার শুধু মোবাইলটা হাতে নিয়ে দেখছে ফোন কেন আসছে না। এমন তো হবার কথা নয়। তাহলে কি যেই ভয় পেয়েছিল সেটাই হয়েছে? ওইখানে গিয়ে কি কাউকে পেয়েছে সাদাব ভাই, নাকি সাবা আপু ওখানে গিয়েছে, যার জন্য নূরকে মনে করার বা ফোন দেওয়ার সময় পাচ্ছে না? খুব অভিমান হচ্ছে নূরের। হসপিটালের বাহিরে চেয়ারের পাশাপাশি বসে আছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেছে, চোখ তুলে তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান জানে ভাই কি বলতে চায়, তাই নিজে থেকেই শুরু বললেন, ভাই, আমি কিছু বলতে চাই আপনাকে সাদাবের সম্পর্কে। হুমায়ুন রহমান মুখে কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান বলল, ভাইজান, আপনার কি অবাক লাগে না? নূর যখন জন্ম হয়েছে ঠিক সেই দিন থেকেই নূরকে নিজের বলে দাবি করা, নূরের প্রতি এতটা অবসেশন যে কারো গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না, এমনকি নিজের রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না। সেটা সময়ের সাথে সাথে বেড়েছে ভাইজান, কমই নেই। নিঃসন্দেহে সাদাব নূরকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা, ওর অবসেশন এতটাই বেড়ে গিয়েছে, ও নিঃসন্দেহে নূরের জন্য মানুষ খুন করতে পারবে, এমনকি ভাইজান নিজেকেও মেরে ফেলতে পারবে। আমি সাদাবের শত্রু না ভাইজান, বিশ্বাস করেন। আপনার যতটুকু ছেলে সাদাব, আমার ততটুকুই ছেলে। আমি ওর ভালো চাই। আমি চাই ও নিজের রাগ কন্ট্রোল করুক, অবসেশন কন্ট্রোল করুক। নূরের প্রতি ওর যে একটা অবসেশন, সেটা থেকে ও বের হয়ে আসুক। আজ যদি সাদাব কোনো ড্রাগসের অ্যাডিক্টেড হতো, আপনি কি করতেন? ওকে কোনো রিহ্যাবিলিটেশনে দিয়ে দিতেন, যাতে ও অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে। নূর একটা অবসেশন হয়ে গিয়েছে ভাইয়া, ওর অ্যাডিকশন হয়ে গেছে। ওর একটা সুস্থ জীবন ফিরে আসতে হবে। কাউকে ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়, উগ্রতা না দেখিয়ে, ভয় না দেখিয়ে এমনিও ভালোবাসা যায়। এটা সাদাবকে শিখতে হবে। সময়ের প্রয়োজন, আমরা সবাই মিলে সময় দিব। আমার উপরে বিশ্বাস রাখেন ভাইজান, আমি ওর শত্রু নই। হুমায়ুন রহমান জানে সাদাফের রাগ, সাদাফের অবসেশন সম্পর্কে। তারপরও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তারপর কি হবে? ধরো ও সবকিছু শিখেই নিল, সবকিছুই হলো, তারপর নূর কিন্তু সাদাপেরই থাকবে, এটা তুই কোনোভাবেই অস্বীকার করতে পারবি না। ফজলুর রহমান তাকিয়ে রইলেন ভাইয়ের দিকে অসহায় নেত্রে। কিভাবে হুমায়ুন রহমান তার দিকে তাকিয়ে আছে। ফজলুর রহমান ভাইয়ের 2 হাত ধরে বললেন, আমার উপরে বিশ্বাস রাখেন ভাইজান, সাদাব সুস্থ হয়ে যাবে, ওর একটু সময় প্রয়োজন।
আজ হসপিটালে দ্বিতীয় দিন। সাদাফের জ্বর কমে গেছে, তবে শরীর জাস্ট একটু দুর্বল। আজকের দিনটা হসপিটালে রেখে ডিসচার্জ করে দিবে। সাদাফ এখন অনেকটা স্টেবল। হঠাৎ এত জ্বর এবং ব্যথার ধকলটা নিতে পারছিল না। সামিয়া বেগম সাদাফের বেডের কাছে দাঁড়িয়ে আছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আব্বু দাঁড়িয়েছো কেন, বলছো না কেন? সাদাফের মুখ থেকে আব্বু ডাকটা শুনলে বরাবর ফজলুর রহমানের গলে যায়। কাছে এসে আমতা আমতা করে বলল, কি অবস্থা তোর? সাদাফ অভিমানে নজরে হুমায়ুন রহমানের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে আবার ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, যেমন খুশি তেমন থাকে, কেউ যেন আমার জন্য কোনো দরদ দেখাতে না আসে। ফজলুর রহমান জানেন সাদাফ অভিমান করেছে। হুমায়ুন রহমান বলল, এভাবে কথা বলছিস কেন? সাদাফ নিশ্চুপ রইল। বাবা চাচা দুজনার উপরই অনেক অভিমান হয়েছে সাদাফের। এই 2 দিন তারা কম ভোগায়নি, এখন এসেছে দরদ দেখাতে। তাই সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমি একটু পানি খাবো, পানি দাও। সামিহা বেগম দৌড়ে গেলেন পানি আনতে। নওরিন আফরোজ দুপুরে খাবার আনার জন্য বাসায় গিয়েছে। রান্না করে নিজ হাতে ছেলের জন্য খাবার আনবে, তাই পানি এনে সাদাফের হাতে দিয়ে বলল, নে বাবা পানি খা। সাদাফ মুচকি হেসে সামিহা বেগমের কাছ থেকে পানি নিয়ে পানি খেলো। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এখন, কি চাই আমার কাছে? 2 ভাই কি বুদ্ধি করে এসছো? আমরা 2 ভাই বুদ্ধি করেছি, আর তুই যে অপরাধ করেছিস সেটা, বলল ফজলুর রহমান। সাদাফ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে পরপর চাইল, তারপর বলল, অপরাধ মানে? কি অপরাধ করেছি আমি? ফজলুর রহমান চুপ করে গেলেন। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন সামিহা বেগম এখানে আছে, তাই আর কথা বাড়ালেন না। কথা বাড়ালে সামিহা বেগম এমনি সাদাফের নাম শুনতে অজ্ঞানের পরে আরো অজ্ঞান হয়ে যাবে, তাই বললেন, কি অপরাধ করেছিস নিজেই চিন্তা কর। তুই নিজে এসে স্বীকার করবি তুই কি অপরাধ করেছিস। সাদাফ চোখ তুলে তাকালো হুমায়ুন রহমানের দিকে। সাদাফ এখন আসলে বুঝতে পারছে না কোন অপরাধের কথা বলছে। এই 7-8 দিনে তেমন কিছু করেনি যেটা নিয়ে ছোট আব্বু কথা বলার কথা। সামিহা বেগম এবার বললেন, থামবেন আপনারা? ছেলেটা হসপিটালে এসেছে অবধি আপনারা দুজনের ক্লাস নিয়ে যাচ্ছেন। কি করেছে আমার ছেলে শুনি? আমাদের চোখে তো এরকম কিছু পড়লো না। কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বসেছিলেন ওর অপরাধ দেখার জন্য? ফজলুর রহমান থতমত খেয়ে গেলেন। স্ত্রী সামিহা বেগমের কথা শুনে পর মুহূর্তে আমতা আমতা করে বললেন, তোমাকে না বলেছিলাম তুমি আমাদের মধ্যে কথা বলবে না? এটা হচ্ছে বাবা আর ছেলের মধ্যের কথা। সামিহা বেগম বললেন, রাখুন বাবা আর ছেলের মধ্যে কথা। ছেলেটা অসুস্থ, আর মোটেও ভাববেন না যে ওকে অসুস্থ পেয়ে যা ইচ্ছা তাই 2 ভাই বলে যাবেন আর সবকিছু ওর উপরে চাপিয়ে দিবেন। ওর 2 মা এখনো আছে। ফজলুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। জানে স্ত্রী এবং ভাবি বা পরিবারের অন্য কারো সামনে সাদাফকে কিছু বলা যাবে না। সবার অত্যাধিক প্রিয় এবং সবার নিকট অত্যাধিক ভদ্র একটা ছেলে সাদাফ। হুমায়ুন রহমান জানেন ছেলেটা কতটা একরোখা জেদি। এখন ফজলুর রহমানও জানে যতটুকু ভদ্র দেখা যায় ছেলেটা ততটুকু ভদ্র না, মোটামুটি লেভেলের একটু বাদর আছে। তাই সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ওকে ঘাট হয়েছে, কিছু বলবো না তোমাদের ছেলেকে তোমাদের সামনে। সাদাফের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে পরে আমার একা একা পার্সোনাল কথা আছে। এদিকে নূর মামা মামির সাথে তোড়জোড় করে রাজি করিয়েছে বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য। মামাও রাজি হয়েছেন ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দিবে। যেহেতু মেয়েটার মন টিকছে না কোনোভাবে, তাই জোর করে তো আর বেড়াতে রাখা যায় না। তাই ড্রাইভার করে নূরকে পাঠিয়ে দিলেন। বাসায় ফোন করে নওরিন আফরোজকে জানিয়ে দিলেন। নওরিন আফরোজ কাউকে জানায়নি যে নূর বাসায় চলে আসছে। নূর নওরিন আফরোজের কাছে এসে জিজ্ঞাসা করলো, বড়াম্মু রান্না করছো কার জন্য? আর বাড়ির সবাই কোথায় 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 গিয়েছে? নওরিন আফরোজ বলল, একটু পরে আমি এক জায়গায় যাব, যাবি আমার সাথে? খাবার আমি সেখানেই নিয়ে যাচ্ছি। নূর আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু বাড়ির সবাই কোথায় গিয়েছে আম্মু? নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বলল, সবাই সেখানেই আছে, এজন্য তো বেশি করে খাবার নিয়ে যাচ্ছি। তুই গিয়ে তাড়াতাড়ি গোসল করে রেডি হ, দুপুরের খাবার নিয়ে একেবারে বের হব আমরা। নূর সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নেড়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। গিয়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদাফের সাথে কথা বলা শেষ কথাগুলো মনে করতে লাগলো। আর মাত্র 20 দিন বলেছিল, তার মধ্যে 3 দিন শেষ, আর 17 দিন। ভাবতেই নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। কি অদ্ভুত অদ্ভুত কথা বলছিল সাদাফ ভাই। অফ হোয়াইট কালারের সাদা শাড়ি পরতে বলেছিল,
খোপায় দিতে বলেছিল কাঠগোলাপ আর গলায় বেলি ফুলের মালা। আচ্ছা, এগুলো নূর পাবে কোথায়? এগুলো কি সাদাব ভাই কিনে এনে দিবে? ভাবতেই নিজে নিজে মুচকি হাসলো নূর। তারপর ভাবলো তাড়াতাড়ি গোসল করে বড় আম্মুর সাথে কোথায় যেতে হবে। যাবে, কিন্তু সাদাব ভাই ফোন করছে না কেন? ফোনও যাচ্ছে না, কি হলো ওনার সাথে? কি বাড়িতে কারোর সাথে যোগাযোগ নেই? গোসল থেকে বের হয়ে বড় আম্মুকে জিজ্ঞাসা করবেন নূর। দুপুর 1:30 হসপিটালের কেবিনের ভিতর বসে আছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান। খবরের কাগজ পড়ছে। সাদাফের পাশে বসে আপেল কেটে কেটে সাদাফকে খাওয়াচ্ছে সামিহা বেগম। হসপিটালের বাইরে গাড়ি থামতে নূর অবাক হয়ে গেল। অবাক হয়ে নূর বলল, এটা তো হসপিটাল বড় আম্মু। আমরা হসপিটালে কেন এসেছি? আর খাবারের কার জন্য নিয়ে এসেছি? সবাই হসপিটালে কেন? কার কি হয়েছে? নওরিন আফরোজ প্রশ্নের উত্তর দিবে তার আগে নূর আবারও বলল, উত্তর দিচ্ছে না কেন বড় আম্মু? কার কি হয়েছে বলো। সাদা ভাইয়ের কিছু হয়নি তো? উনি তো 2 দিন ধরে কারোর সাথে ফোনে যোগাযোগও করছে না, কথাও বলছে না। অদ্ভুত এক চিন্তা হতে লাগলো নূরের। ভিতরে কেমন ছটফট করছে নূর। 2 দিন ধরে খুব ছটফট করছিল নূর। নওরিন আফরোজ আমতা আমতা করে বলল, 3rd ফ্লোর 24 নাম্বার কেবিন। কথাটা শুনেই নূর আর 1 মিনিটও দেরি করলো না। সাথে সাথে গাড়ি থেকে নেমেই হসপিটালের ভিতর দৌড় দিল। ড্রাইভারের হাতে খাবার দিয়ে বলল উপরে নিয়ে আসতে। নওরিন আফরোজও সাথে সাথে নূরের পেছনে ছুট লাগালো আর বলতে লাগলো, পাগলামি করিস না নূর, দেখে দৌড়া, পড়ে যাবি, আসতে যা। নূরের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ করে নূর যেন সবকিছু ভুলে গেল। সব ছেড়ে ছুড়ে শুধু একটাই চিন্তা, সাদাফের কাছে যে পৌঁছাতে হবে। 2 দিন ধরে এমনি মনে অনেক কুগাই ছিল, শুধু কারোর সাথে শেয়ার করতে পারেনি। লিফট তাড়াতাড়ি না পেয়ে নূর 3 তলা পর্যন্ত দৌড়ে উঠলো। হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কাছে 24 নম্বর কেবিন। রুম পর্যন্ত আসতে দেখলো রিমা এবং সাইমন বাইরে দাঁড়িয়ে আছে। সাইমন আর রিমা নূরকে হঠাৎ এই সময় এভাবে দেখে অবাক হয়ে গেল। পিছনে দেখলো নওরিন আফরোজও আছে। সাইমন কি বলবে বুঝতে পারছে না। নূর কারো কোনো কথাই শুনলো না। সপাট করে দরজা খুলে ফেললো। দরজা খুলে নিজের চোখের সামনে দেখলো সাদাব হাতে ক্যানোলা করা বিছানায় আধা শোয়া হয়ে শুয়ে আছে। পাশে সিটে বসে আছে সামিহা বেগম। নূর আর এদিক ওদিক কোথাও তাকালো না। রুমের ভিতর হুমায়ুন রহমান ও ফজলুর রহমানও আছে, তাও খেয়াল করলো না। দরজা খোলার শব্দে সাদাব তাকে নূরকে দেখতে পেল। সাদাব মুখে আর কোনো কথাই বলল না, একদৃষ্টিতে শুধু নূরের দিকে তাকিয়ে রইল। সাদাফের বুকে এই 2-3 দিন পর যেন একটু শীতল হাওয়া বইতে শুরু করলো। সাদাফ চুপচাপ রইল, আর কোনো কথাই বলল না। নূরের ভিতরে কেমন লাগছে এই মুহূর্তে সাদাফকে এই অবস্থায় দেখে নূর বোঝাতে পারবে না। আশেপাশে পরিবেশ সবকিছু ভুলে গেল নূর। পাশে মা বসাচ্ছে, সবকিছু ভুলে গেল নূর। রুমের ভিতর কেউ থাকতে পারে সেটা ভুলে গেল নূর। নূর শুধু জানে ওর মনের ভিতর এই ছটফটানি অদ্ভুত অনুভূতি শুধুমাত্র সাদাফের কাছে গেলেই কমবে। আর এদিক ওদিক কোথাও না তাকিয়ে সোজা দৌড়ে সাদাফের কাছে এসে সাদাফকে জড়িয়ে ধরলো। সাদাফ ব্যথা হাতে আরো ব্যথা পেলেও কিছুই বলল না। ধীরে ধীরে ক্যানুলা করা হাতটা তুলে নূরের মাথায় রাখলো। নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাফ মাথায় হাত রাখতে যেন অদ্ভুতভাবে সবকিছু শান্ত হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে ফেললো নূর। নূর সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরতেই সাদাফ কাঁপা কাঁপা হাতে নূরের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে পাগলি? এমন করছিস কেন? ঠিক আছে আমি। নূর নিজের চোখের পানি মুছে বলল, আপনার কি হয়েছে সাদাব ভাই? এখানে কেন? কয়দিন ধরে হসপিটালে? আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? সাদাফ নূরের চোখের পানি মুছে বলল, একসাথে এতগুলো প্রশ্ন করলে কয়টার উত্তর দেবো আমি? আর আমি এখানে কেন? ওই যে তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর। সাথে সাথে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান একজন আরেকজনের দিকে তাকালো। ফজলুর রহমান বলে উঠল, কি বলে ছেলেটা? নূরের বাপ চাচা মানে? তাহলে ওর কি হই আমরা? তারই নাকি? হুমায়ুন রহমান বলল, আস্তে কথা বলো, ও কখন কি বলবে তার ঠিক নেই। এখন ওর মাথা খারাপ আছে। সাথে সাথে রুমে প্রবেশ করলো নওরিন আফরোজ। সাইমন ও রিমা ঢুকেই দেখলো সাদাফকে জড়িয়ে ধরে আছে নূর। সাইমন শত হলেও ছোট বোন, আর যেহেতু অনেক কিছুই জানে তাই একটু গলায় কাশি দিল। কিন্তু নূরের এসব কিছুই বোঝা এই মুহূর্তে অবস্থানে আফরোজ এসে পড়ল। নূর ওর মামার বাসায় থাকতে চাচ্ছিল না, তাই ওর মামা গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আমার আর বলা হয়ে ওঠেনি। খাবার রান্না করছিলাম, তাই ওকে সাথে করে নিয়ে আসলাম। একা তো আর রেখে আসা যাবে না। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনাই জানে এটা শুধু একটা বাহানা, নূরকে এখানে কোনো না কোনোভাবে আনবে। তাই বাহানা করে মিথ্যা অজুহাত দেখালো নওরিন আফরোজ। নূর সাদাফকে ছেড়ে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, বাবা সাদাব ভাইয়ের কি হয়েছে? হুমায়ুন রহমান বলল, এমনি ব্যথা হাতে ব্যথা পেয়েছিল, তাই প্রচন্ড জ্বর। তুমি তোমার মামার বাড়িতে ছিলে, তাই জানানো হয়নি।
নূর চোখে পানি মুছে শান্ত হয়ে বিছানায় বসে রইল, তাকিয়ে আছে নূরের দিকে। এখন যে সাদাফের মনটা কতটুকু শান্ত ঠান্ডা লাগছে কাউকে বলে বোঝাতে পারবে না সাদা। তবে রুম ভর্তি লোক না থাকলে সাদাফ একটু নূরকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকতো, কিন্তু এই বাপ চাচাদের জন্য তাও পারছে না। বিরক্ত হয়ে তাকালো সাদাফ হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান ভালো করেই জানে সাদাফ মনে মনে কি চাচ্ছে, কিন্তু এটা এই মুহূর্তে পসিবল না। ফজলুর রহমান জানলে আরও মাথা গরম করবে। সাদাফ বাবাকে চোখ দিয়ে ইশারা করলে হুমায়ুন রহমান যেন বুঝেও কিছু বুঝে না, চোখের ইশারাও যেন ঠিক মতো বুঝতে পারছে না, এমন একটা ভাব ধরে উঠে বলল, যে খাবার দাবার আয়োজন করছে তাড়াতাড়ি করো, ক্ষুধা লেগেছে অনেক। সাথে সামিয়া বেগম উঠে বললেন, আমিও আয়োজন করছি ভাবি, বসেন আপনি, অনেক দূর জার্নি করে এসেছেন, আমি সবাইকে খাবার দিচ্ছি। নওরিন আফরোজ সত্যি টায়ার্ড হয়ে গেছে, দৌড়িয়ে দৌড়িয়ে নূরের পেছনে ছুটেছিল, তাই বিছানায় পেতে বসলো সবাই। নূর বসে রইল সাদাফের বেডে। সাদাফ ধীরে ধীরে একটু একটু করে গায়ের চাদর নিচে দিয়ে নূরের হাতটা ধরল। নূর যেন হঠাৎ থমকে গেল। কতদিন পর সাদাফ ফুলের হাতটা ধরেছে। নূর চমকে বিছানার চাদরের দিকে তাকালো, দেখলো বিছানার চাদরের নিচ দিয়ে নূরের হাত ধরেছে সাদাফ। নূর তাকানো সাদাফের চোখের দিকে। সাদাফের চোখের ভাষা যেন নূর এখন একটু একটু করে বুঝতে পারে, যেন একটু একটু করে অনেক ম্যাচিউরড হয়ে গেছে নূর। সাদাফ কি বলতে চায় বা কি বুঝাতে চায় এখন যেন নূর কিছুটা ধরতে পারে। নূর লজ্জা পেল, হাতটা একটু ছাড়ানোর চেষ্টা করলো, তবে বেশি চেষ্টা করতে পারলো না, কারণ সাদাফের হাতে ক্যানুলা করা সমস্যা হয়ে যাবে। তাই নূর অমনি হাতটা রেখে দিল। ফজলুর রহমান বলল, নূর নিচে আসো, নিচে বসে খাও, সাদাবকে উপরে খাইয়ে দেওয়া হবে। এদিকে রিমা, সাইমন, নওরিন আফরোজ, হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই খেতে বসেছে। সামিয়া বেগম সার্ভ করছিলেন। হঠাৎ করে নূর বলে বসলো, আমি খাইয়ে দেই, আমি বাসায় একটু আগে খেয়েছি, আমার এখন ক্ষুধা নেই। সাদাফের ঠোঁটে খেলে গেল এক মুচকি হাসি। ধীরে ধীরে নূরের হাত ছেড়ে দিল, কারণ কতদিন ধরে নূরের হাতে খায় না, মনে মনে ভাবলো সাদাফ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই ছেলেকে বোঝানো যে মুশকিল। ফজলুর রহমান চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলেন। এই মুহূর্তে ক্ষুধা পেয়েছে, সাদাফের সাথে পরে কথা বলবেন। নূর যেহেতু ছোট, নূরের সাথে এসব বিষয়ে কথা বলবেন না। এদিকে নূর এসে একটা প্লেটে খাবার নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের বেডের দিকে। খাবার পর্ব শেষ হতে সবাই কেবিনে বসে গল্প জুড়ে দিয়েছে, যেন ছোট্ট একটা সংসার। সাদাফ চুপচাপ বিছানায় কপালে একটা হাত রেখে শুয়ে আছে। স্যালাইন কিছুক্ষণ আগে খুলেছে। এমনিও আজ ডিসচার্জ নিয়ে বাসায় চলে যাবে, তাই আর কেউ বাসায় ব্যাক করেনি। সবাই এখানে বসে আছে। মানুষ হসপিটালে 12 ঘন্টার মধ্যেই ডিসচার্জ হয়ে যায়। তবে সাদাফের কিছু টেস্টের কাগজ এবং স্যালাইন চলার কারণে ডাক্তারের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয় বিকালবেলার মধ্যে চলে যাবে, যদিও আরেকদিন থাকার নিয়ম। কিন্তু বিল পে করে বিকালে বের হয়ে যাবে সাদাফ। নূর আর রিমা নিচে বসে কিছু একটা কাজ করছে। সাদাফের আর তর্স হয়েছে না, বহুদিন ধরে নূরের সাথে একটু কথা বলে না। আজ খুব একটু কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। রুমের ভিতরে সবাই। হঠাৎ সাদাফ কপাল থেকে হাত সরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আমার একটু ঘুমানোর প্রয়োজন, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তোমরা কাজ করো, সবাই বাসায় চলে যাও, শুধু একজন থাকুক যে আমাকে নিয়ে বাসায় যাবে। হুমায়ুন রহমান বললেন, আসলে কথা খারাপ না, অসুস্থ রোগীর রুমে আমরা পুরো একটা ফ্যামিলি সবাই এখানে বসে আছি, একজন কাজ করুক, সবাই চলে যাক, আমি থাকি, আমি সাদাবকে নিয়ে যাব। সাদাফ আবার কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। হঠাৎ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নূর বলল, আমিও থেকে যাই? তুমি তো ভাইয়াকে নিবে, ভাইয়ার কিছু জিনিসপত্র আছে, ওগুলো কে নিবে? ওগুলো আমিই নিব। ফজলুর রহমান বলল, আমিও থাকছি, কারণ অফিসিয়াল অনেক কাজ আছে ভাই, আর কত দৌড়াদৌড়ি করবে, আমি করব সব। সাইমন এগুলো বুঝবে না। সাইমন, তুই বাড়তি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সবগুলো নিয়ে তোর বড় আম্মু আর আম্মুকে নিয়ে চলে যা, সাথে রিমাকে নিয়ে চলে যা। হসপিটালে আসলে এত লোক থাকার কোনো প্রয়োজন নেই। নূরকে কিছু বলল না, কারণ জানে বলতে গেলে নূর বায়না ধরবে, বিষয়টা আরো বেশি হবে। তাই চুপচাপ বসে রইল। নওরিন আফরোজ উঠে সবকিছু গোছাতে লাগলেন, সাথে তারা দিলেন সামিহা বেগমকে। সামিহা বেগম বললেন, দাঁড়াও আপা, বাসনপত্রগুলো সবকিছু একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেলে বের হচ্ছি। সামিহা বেগম কাপড় চোপড় বাকি সবকিছু গোছগাছ করলেন। রিমা উঠে রেডি, সাইমন রেডি। সাইমন বলল, আমি নিচে গিয়ে গাড়ি রেডি করছি বড় আম্মু, তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসো। রিমা নওরিন আফরোজের হাত থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে বলল, বড় আম্মু,
আমি এগুলো নিয়ে নিচে যাচ্ছি, তুমি আর ছোট আম্মু নিচে নেমে এসো। সবাই চলে গেলেন। কেবিনে বসে রইল নূর, হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সোফায় বসে নূর। এমন সময় একটা নার্স এসে বলল, আপনাদের পেপার রেডি, একটু নিচে বিল পে করে সবকিছু নিয়ে আসতে হবে। ফাইলটা নিয়ে আসুন, ডক্টর প্রেসক্রাইব করে দিবে পরবর্তী মেডিসিনগুলো। হুমায়ুন রহমান উঠবে এমন সময় ফজলুর রহমান বাধা দিয়ে বললেন, ভাইজান আপনি দাঁড়ান, আমি এগুলো নিয়ে যাচ্ছি। ফজলুর রহমান ফাইল নিয়ে বের হয়ে গেলেন। সাদাব দেখলো ফজলুর রহমান বের হয়ে গেছে। কপাল থেকে হাত সরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা একটু দিকে আসো, কথা আছে। হুমায়ুন রহমান ভাবলেন হয়তো সাদাফের কিছু প্রয়োজন, কিছু চাচ্ছে বা কিছু একটা। সাথে সাথে সাদাফের কাছে গেল। নূর সোফায় বসে তাকিয়ে রইল। হুমায়ুন রহমান আসতে সাদাফ ইশারা করে আরেকটু কাছে ডাকলেন। হুমায়ুন রহমান মাথাটা ঝুঁকিয়ে সাদাফের মুখের কাছে নিয়ে গেলে সাদাফ বলল, রুম থেকে বাইরে যাও। হুমায়ুন রহমান মনে হয় কানে ভুল শুনলেন। কানে কতক্ষণ হাত বুলিয়ে কান সামনে নিয়ে আবারও বললেন, কি বললি? আবার বল, বুঝতে পারিনি। সাদাফ সেইভাবে ধীর স্থিরভাবে বলল, রুম থেকে বাইরে যাও, 5 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকবে। হুমায়ুন রহমান বিরক্ত চোখে সাদাফের কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বললেন, তোর কি মাথা নষ্ট হয়েছে? ফজলুর বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর আমি বাবা হয়ে কিভাবে মেয়েকে তোর কাছে রেখে 5 মিনিটের জন্য বাইরে যাই? লজ্জা শরম কি নেই তোর? লজ্জা শরম থাকলে তুমি নিজে একটু বাইরে চলে যেতে, ছেলের প্রাইভেসির কথা চিন্তা করতে। তা না করে তুমি খালি তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ। এখন তুমি রুম থেকে বাইরে যাবে নাকি আমি নূরকে বলবো আমাকে নিয়ে বাইরে যেতে? বলল সাদাফ। হুমায়ুন রহমান পড়ে গেল মুশকিলে। উনি ছেলেকে ভালো করেই চিনেন, জানেন এই মুহূর্তে যদি সত্যি সত্যি বের না হয় তাহলে সাদাফ যা বলেছে তাই করবে। উনি চাচ্ছে না ফজলুর এসে আর কোনো সিন ক্রিয়েট হোক। তাই ছেলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, 5 মিনিট সময় দিলাম, কথা মানে শুধু কথা, মনে থাকে যেন। কোনক্ষণে যারে তোকে জন্ম দিয়েছিলাম তার প্রায়শ্চিত্ত আমি এখন করছি। বসে নূর কিছুক্ষণ তাকিয়ে থাকলেও বাবার ছেলের ফিসফিস করা কথা কিছুই বুঝতে পারেনি। নূর ওইভাবে চুপচাপ বসে রইল আর মনে মনে ভাবছে, কি এমন কথা বলছে বাবার সাথে? আমাকে কেন বলো না? শুধু শুধু বড় আব্বুকে কষ্ট দিচ্ছে। হুমায়ুন রহমান ঘুরে একবার তাকালেন নূরের দিকে। আফসোস হলো মেয়েটার জন্য তার ছেলের পাল্লায় পড়েছে এটা ভাবতে। আবার ভাবলো তাড়াতাড়ি বের হতে হবে, ফজলুর রহমান চলে আসবে। তাই দ্রুত পা ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। নূর ভাবলো হয়তো সাদাফ কিছু আনতে বলেছে, তাই বড় আব্বু তাড়াতাড়ি বের হয়ে গেল। হুমায়ুন রহমান বের হয়ে যাওয়ার সময় কেবিনের দরজা চাপিয়ে দিলেন। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।